প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক, সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন 25টি প্রতিষ্ঠানের প্রতিনিধি। We discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আমদানি রপ্তানি সহজ করতে সব বন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, গ্যাস বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের আশ্বাস। বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব। বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ, দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারের ঘোষণা প্রসিকিউশনের। ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত বলছে জামায়াত। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ফের দেশে ঢোকানোর চেষ্টার অভিযোগ। কখন আসে এটা নিশ্চয়তা নাই, লাইন আমরা গ্যাস পাচ্ছি না। যে সময়টা আমি গ্যাসের পিছনে ব্যয় করতেছি সেই সময়টা আমি ইনকাম বন্ধ, আমি ডিউটি করতেছি না ঠিক মতো। ছুটির দিনেও গ্যাস সংকট, বেশিরভাগ পাম্প বন্ধে থমকে আছে গাড়ির চাকা। চরম বিপাকে যানবাহন চালক। নতুন চ্যালেঞ্জ, সিএনজিতে 50% দাম বাড়ানোর প্রস্তাব। চলতি মাসে কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া আন্তনগর ট্রেন, জানালেন প্রতিমন্ত্রী। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বাস্তবায়নের পরিকল্পনা। এবং অভিবাসন প্রত্যাশীদের নজিরবিহীন ঢল থামাতে কঠোর অবস্থান স্পেন। মরক্কোয় ফিরে গেছে বেশিরভাগ অনুপ্রবেশকারী। মাদ্রিদের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল রোম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক হয়েছে। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সার্জিও গোর জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহেই 25টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন। দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানান বিশেষ দূত। আহমেদ সালেহিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ পুরনো। বিগত 17 বছর টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এখন অনেকটাই সমান্তরাল রেখায় চলমান। 3 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সে বার্তাই দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে। শনিবার সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কথা, যেখানে বিনিয়োগ সম্প্রসারণে দুদেশের মধ্যে আলোচনা হয় বেশ ফলপ্রসূ। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের জানান, তারেক রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে জানিয়ে সার্জিও গোর বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী। We discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। তাই আগামী সপ্তাহের শেষে মার্কিন শীর্ষ 25টি ব্যবসায়ী সংগঠনের 45 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় আসবেন বলে জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার
একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন জানিয়ে সার্জিও গোর আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন বলে জানানো হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আমদানি রপ্তানি সহজ করতে সব বন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। বলেছেন, দেশীয় ব্যবসায়ীদের সমস্যা সমাধানে গুরুত্বের সঙ্গে বিদেশি বিনিয়োগ আনতে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। আহমেদ সালেহীনের আরও একটি রিপোর্ট। দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো সহ ব্যবসা বান্ধব পরিবেশ ফেরাতে নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিল বিএনপি সরকার। এবার বাস্তবায়নের পালা। দেশের অর্থনীতি সচল করতে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বৈঠকে উঠে আসে নানা সমস্যা ও এর সমাধান, খুলে যায় সম্ভাবনার নতুন দুয়ার। ব্যবসা বান্ধব বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, শিল্পাঞ্চলের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আর একটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা বান্ধব পরিকল্পনা নেওয়ার কথা জানান মাহাদি আমিন। বলেন, ব্যবসায়ীদের পরামর্শে আমদানি রপ্তানি সহজ করতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্ট করা যায়, আরও কীভাবে এক্সপেডিয়েট করা যায়। বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে অর্থনীতিকে এগিয়ে নিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কিছুক্ষণ পরে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এম এ আজিম। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। আজিম, এই মুহূর্তে কি পরিস্থিতি, বৈঠক কি শুরু হয়েছে কিংবা কখন হবে? বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্যায়ে স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির বৈঠক কিন্তু এখন চলছে। বৈঠকটি কিন্তু বিকেল 5:30টার দিকে প্রধানমন্ত্রী যখন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আসেন তারপরেই কিন্তু শুরু হয়েছে বলে আমরা এখান থেকে জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু সে বৈঠকে কিন্তু অনেক স্থায়ী কমিটির নেতাকর্মীরাই যুক্ত হয়েছেন। আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম, রুহুল কবির রিজভী সহ নজরুল ইসলাম খান সহ স্থায়ী কমিটির যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু একে একে বিকেলেই এখানে আসেন এবং তারা ভিতরে প্রবেশ করেন এবং তারপরেই আমরা জানতে পেরেছি যে বৈঠকটি শুরু হয় এবং সেই বৈঠকে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে। এর মধ্যে একটি গুঞ্জন কিন্তু চলছে যে যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং সেই পদটি যেহেতু খালি রয়েছে এবং সেখানে বিএনপির দলীয় যে মনোনয়ন সেটি আসলে কাকে দেয়া হবে সেই বিষয়টি যেহেতু এখন গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং সেই বিষয়টিও আজকে এখানে আলোচনা হওয়ার একটি গুঞ্জন কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এর বাইরে কিন্তু দেশের যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও এখানে আলোচনা হতে পারে এবং সেগুলোর পরে কিন্তু এখান থেকে ব্রিফিং করে আমাদেরকে জানানো হবে যে আসলে তাদের যে সিদ্ধান্তগুলো, কি সিদ্ধান্ত হলো এবং কি কি আলোচনা হয়েছে সে বিষয়গুলো হয়তো বৈঠক শেষ হওয়ার পরে আমরা জানতে পারবো এবং আপনাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। এর বাইরে কিন্তু এখান থেকে যতটুকু জানতে পেরেছি যে জেলা পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছেন সেই জেলাগুলো থেকে কিন্তু দুটি জেলাকে এখানে ডাকা হয়েছে এবং দুটি জেলার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং আগামীতে যে স্থানীয় যে নির্বাচনগুলো সেই নির্বাচনগুলোতে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে বিএনপির অংশগ্রহণ থাকে সে বিষয়েও কিন্তু নির্দেশনা দেওয়ার একটি কথা আমরা এখন পর্যন্ত এখান থেকে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে গুলশানের কার্যালয় থেকে স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বিএনপির গুলশান কার্যালয় থেকে। গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ, দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের।
স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে। র্যাবের গোপন বন্দিশালা TFI সেল পরিদর্শন শেষে কথা জানান চিফ প্রসিকিউটর। এদিন প্রথমবার অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি। ঘুটঘুটে অন্ধকার, যেন কবরের আরেক রূপ। এই বন্ধ কুঠরিতেই আটকে রাখা হতো দিনের পর দিন। পাশবিক নির্যাতন, এমনকি রয়েছে হত্যার অভিযোগও। শনিবার রাজধানীর উত্তরায় র্যাবের এই গোপন বন্দিশালা পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী, গুমের শিকার ভুক্তভোগীদের পরিবার। এই গোপন বন্দিশালাতেই গুম করে রাখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেক বিরোধী রাজনৈতিক নেতাকে। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, এখনও সন্ধান মেলেনি গুমের শিকার অন্তত 250 মানুষের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতেই এই পরিদর্শন। আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার কার্য আমরা পরিচালনা করছি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে সেটি আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করবার প্রয়াস হিসাবে আজকে আমরা মাননীয় বিচারপতি মহোদয়গণকে আইনের আওতায় আমরা আবেদন করেছিলাম যে তারা ঘটনাস্থলটি সরজমিনে পরিদর্শন করার জন্য। চিফ প্রসিকিউটর জানান, এই গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে দল হিসেবে আওয়ামী লীগেরও দায় আছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। যারা সেই দিন সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাদের ছিল, যারা মাঠ পর্যায়ে ওই সুপিরিয়রের কমান্ড যারা কমপ্লাই করেছে এবং যে রাজনৈতিক সংগঠন যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আমি আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এদিকে পরিদর্শন শেষে আয়নাঘরকে অসত্য বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। TFI বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি এনিওয়্যার থ্রাউট দি এন্টায়ার কান্ট্রি। এটাই আমার কথা। আয়নাঘর বলতে আমরা আজকে কিছু দেখতে আসি নাই। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে, চিহ্নিত করতে হবে, প্রকৃত অপরাধীকে সাজা দিতে হবে, কিন্তু একজন নির্দোষ যাতে সাজাপ্রাপ্ত না হয়। আগামী শনিবার ক্যান্টনমেন্টের DGFI কার্যালয়ের ভেতরে JIC সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে আবার দেশে ঢোকানোর পরিকল্পনা চলছে। শনিবার দুপুরে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা সরকার ও বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক 5-7 বছর আগে যিনি অবসর নিয়েছে তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা, এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরা মানব। এদিকে রাজধানীর মহাখালীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে আবার দেশে ঢোকানোর পরিকল্পনা চলছে। তারা রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঢোকার জন্য আবার ষড়যন্ত্র করছে। আমি ঢাকাবাসীকে বলতে চাই, আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেয়, আপনারা কি মেনে নেবেন?
কখনোই আসে না। এদিকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার, নাটোর, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেশে ভয়ের পরিবেশ তৈরি ও বিরোধী মতকে দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। বলেন, কোনো অপরাধেরই বিচার হচ্ছে না, যে কারণে এই ঘটনাগুলো বারবার ঘটছে। দেশের রাজনৈতিক সংকট দূর করার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা, কিন্তু ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা আমরা বলেছিলাম যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতো এতদিনে, সরকার বিচারের ব্যাপারে যদি সরকার কমিটেড হতো, সরকার যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারতো, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারতো, আমরা কিন্তু সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। স্বৈরাচার বিরোধী সব শক্তি একজোট না থাকলে পতিত ফ্যাসিস্টদের প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করে দিতে পারে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিকেল এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত রাজনৈতিক পতন হয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাইয়ের চেতনা নিয়ে কোনো একক পক্ষের ফায়দা আদায়ের চেষ্টা মেনে নেবে না জনগণ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অংশ নেন গণবিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। হঠাৎ যখন একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে রিক্সা চালক থেকে শুরু করে শ্রমজীবী থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন, যে জুলাই গণহত্যা জেনোসাইডের পরে তাদের চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে এবং এই রাজনৈতিক পরাজয়ের মাধ্যমে তাদের সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, নৈতিক সমস্ত কিছুর পরাজয় ঘটে গিয়েছে। আমি শাসন আমলের দুর্বিষহ যন্ত্রণার কথা, আমি শাসনের গুম, খুন, হত্যার কথা, বিনা বিচারে জুডিশিয়াল কিলিংয়ের কথা, এবং একই সাথে আমরা দেখেছি কিভাবে মানুষকে অন্যায়ভাবে আইসিটি অ্যাক্ট বা নানা কারণের জন্য তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে। দেশ গঠনে বিরোধী দলের অসহযোগিতা ও ফ্যাসিস্টদের সহযোগিতার প্রবণতার অভিযোগ করেছে ছাত্রদল। বিকেলে পল্টনে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি, পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী ষড়যন্ত্র এবং শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে আয়োজিত মিছিলে কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসির। ফকিরাপুল থেকে পল্টন মোড় পর্যন্ত মিছিল শেষে নেতারা বলেন, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হলেই রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া যায় না, প্রোপাগান্ডা ছড়িয়ে সরকারের কিছু করা যাবে না বলে হুঁশিয়ার করেন ছাত্রদল নেতারা। জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে একটা বিধ্বস্ত দেশকে যেভাবে টেনে নিয়ে যাচ্ছে, সেখানে বিরোধী দল সহ আর যারা আছে সহযোগিতা না করে শুধু টেনে ধরছে, যাতে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া সকল ধরনের কূটনীতি দেশটা ধ্বংসের প্রান্তে নিয়ে যেতে পারে। সন্ধ্যার সময় আরও থাকছে। বগুড়ায় ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষ, প্রাণ গেল 4 জনের। বেপরোয়া গতির কারণ বলছে পুলিশ। কক্সবাজার সৈকতে প্যারাসেইলিংয়ের সময় ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু। সব অনিশ্চয়তা কাটিয়ে 5 আগস্ট উন্মুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতন আর জনতার প্রতিরোধের দলিল জাদুঘরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতিমন্ত্রী জানান, জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করেই সাজানো হয়েছে জাদুঘর। ভবিষ্যতে কেউ স্বৈরশাসক হতে চাইলে তাদের জন্য এই জাদুঘর শিক্ষণীয় হবে বলে মনে করেন তিনি। হাসান ওয়ালির প্রতিবেদন। পালিয়ে গেছে শেখ হাসিনা, নাই শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বিনা ভোটে ক্ষমতার মসনদ দখল করে লুটপাট আর বিরোধী মত দমনে খুন গুম নির্যাতনের পাওয়ার হাউস ছিল লাল দেয়ালের গণভবন, যেখানে জেকে বসেছিল ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা।
একদিকে বাকস্বাধীনতা হরণ, অন্যদিকে লাগামহীন নির্যাতন। ফলে এক সাগর রক্তের বিনিময়ে ২৪-এর ৫ আগস্ট স্বৈরাচারের পতন ঘটায় ছাত্র জনতা। পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে গণভবনের প্রতিটি পরতে। ছাত্র জনতা দখলে নেয় স্বৈর শাসকের বাসভবন। বহু মানুষের চোখের পানিতে অভিশপ্ত গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে ৫ আগস্টের স্মৃতিচিহ্ন, জুলাই গণঅভ্যুত্থানের দুর্লভ সব দলিল, শহীদ ও আহতদের নানা স্মারক, পোশাক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড সহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে দীর্ঘ ১৭ বছর জুড়ে স্বৈরাচার হয়ে ওঠার আলামত সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে। তবে বেশ কয়েকবার চেষ্টা করেও এটি চালু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নির্মাণ ঘিরে নানামুখী দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। ফলে জাদুঘরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় জনমনে। অবশেষে সরে গেছে অনিশ্চয়তার মেঘ। আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগস্ট মাসের ৫ তারিখে এইটা উদ্বোধন হবে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব পালন করছেন সরকারের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করেই সাজানো হয়েছে জাদুঘর। ভবিষ্যতে কেউ স্বৈর শাসক হতে চাইলে তাদের জন্য এই জাদুঘর শিক্ষণীয় হবে বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, সেইটাকে তুলে ধরার, সমুন্নত রাখার জন্য আমরা সেখানে যে ধরনের কন্টেন্টটা মানুষের সামনে আসা উচিত সেটা নিয়ে আমরা কাজ করছি। যদি কোনো শাসক সে যদি নতুন করে আবার ফ্যাসিস্ট হয়ে ওঠে, তখন তার পতনের ভাবে অনিবার্য হবেই, কারণ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। তবে জাদুঘর নির্মাণ ঘিরে দুর্নীতির খবর প্রচারিত হলেও সরকারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলে জানান মন্ত্রী। প্রয়োজনে তদন্ত করার কথা বলেন তিনি। এলিগেশনটা মাস্ট বি ডেফিনিট, সুনির্দিষ্ট হতে হবে। তো যদি এটা বলে যে কেউ যদি বলে যে এই খাতে দুর্নীতি হয়েছে, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই জিনিসটাকে আইনি আওতায় নিয়ে আসা। এদিকে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। এখন অপেক্ষা উদ্বোধনের। একসময় যা ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, এখন তা ছাত্র জনতার অভ্যুত্থানের এক জীবন্ত দলিল। ২৪-এর অভ্যুত্থানের আপোষহীন সংগ্রাম, ৩৬ জুলাই জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ এবং গত ১৭ বছর খুন, গুম, নির্যাতন এবং তা থেকে প্রতিরোধের স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফলে এটি শুধুমাত্র একটি ভবন কিংবা জাদুঘরই নয়, বরং লাখো কণ্ঠের প্রতিরোধের এক জীবন্ত স্মারক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ৫ আগস্ট উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাম্বার উদ্যোগে অনুষ্ঠিত হবে মেগা কনসার্টটি। আয়োজকরা জানান, ৫ আগস্ট শুধু স্বৈরাচার পতন দিবস নয়, সংস্কৃতি ও গণতন্ত্রের নবজাগরণও। ৭টি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবে। সবাইকে কনসার্ট উপভোগের আহ্বান জানান তারা। ২৪-এর ৫ আগস্ট স্বৈরাচারের পতনে সঙ্গীতের ভূমিকা ছিল অনবদ্য। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। শনিবার কনসার্টের ভেন্যু পরিদর্শন করেন ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হামিন আহমেদ, শিল্পকলার মহাপরিচালক ও সময় টেলিভিশনের সিইও জুবায়ের আহমেদ সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাম্বার সভাপতি হামিন আহমেদ জানান, ৭টি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবে। আর শিল্পকলা একাডেমির মহাপরিচালক জানান, কনসার্ট ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই, সবাইকে কনসার্ট উপভোগের আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে সঙ্গীত একটা বড় ভূমিকা রেখেছিল, তো সঙ্গীতের মাধ্যমেই আমরা দিনটাকে পালন করব। শুরু হবে ৩টার সময়, চলবে ৯টা পর্যন্ত। এখানে ৬টা পারফর্ম করবে। জনগণের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, জুলাই আন্দোলনের ভেতর দিয়ে যে নতুন গণতান্ত্রিক সরকার আমরা এসছে, সেই গণতান্ত্রিক সরকারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, জাগরণ ঘটানো। সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ মনে করেন, গণতন্ত্রের জন্যই জুলাইয়ের ত্যাগ। বাংলাদেশ জন্মের পর উর্দু ও হিন্দি সংস্কৃতির তৎপরতা রোধ করেছিল ব্যান্ড সঙ্গীত। সেই কারণেই সংস্কৃতি ও গণতন্ত্রের নবজাগরণে তাদের নিয়ে উদযাপন করা হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। জুলাইয়ের কথা যদি বলি, সেটার এই ত্যাগটা কিন্তু গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র আমরা পেয়েছি এবং এই গণতন্ত্রর সাথে বাংলাদেশের যে কৃষ্টি, কালচার এবং সব কিছু আছে, সেটাকে কিন্তু নিয়েই কিন্তু হচ্ছে এই জুলাই। 1971 সালের পরে যেভাবে
একইভাবে হিন্দি গানের যে প্রভাব, তারপরে হচ্ছে আপনার উর্দু গানের প্রভাব, এগুলো কিন্তু সমূলে উৎপাদন করেছে কিন্তু ব্যান্ড সঙ্গীত। সুতরাং সেই জায়গাটা থেকে কিন্তু আমরা এই ব্যান্ডের আবার নতুন করে বাম্বার একটি কনসার্টের মাধ্যমে নতুন করে একটি জাগরণ তৈরি করতে চাই। 5 আগস্ট বিকেল 3টা থেকে শুরু হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে সময় টেলিভিশন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকট কাটছেই না। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে ভোগান্তিতে চালকরা। পর্যাপ্ত গ্যাস না পেয়ে টান পড়েছে অনেকের আয় রোজগারে। কোনো কোনো ফিলিং স্টেশনে গ্যাস থাকলেও চাপ একেবারেই কম, আবার কোনোটিতে গ্যাসই নেই। যানবাহনের দীর্ঘ সারি, ক্লান্ত অবসন্ন শরীরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু জানা নেই গ্যাস মিলবে কখন। শনিবার ছুটির দিনও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেল এমন চিত্র। আমরা তো কষ্টের ভিতরে আছি, এখন অনেক কষ্টে আছি। পাম্পে আইসা প্রেসার পাই না, গ্যাস পাই না। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল, এরপর গ্যাস পাই 50 টাকা 60 টাকার। আমরা খুব ভোগান্তিতে আছি আসলে। গ্যাস আপাতত লাইনে শেষ হয়েছে। সকাল 9টা আসছি, এখন তো এরা বলতেছে 3টার দিক দিয়ে দিতে পারে, তাও শিওর নাই। অনেক অসুবিধা, রোদ নাই, বৃষ্টি নেই, সবসময় দাঁড়ায় থাকতে হয়। টানা কয়েকদিনের গ্যাস সংকটে থমকে আছে গাড়ির চাকা, আর এতে হুমকিতে অনেকের রোজগার। সবচেয়ে বিপাকে সিএনজি চালিত অটোরিকশা আর রাইড শেয়ার চালকেরা। খুব কষ্টতে আছি, বুঝছেন। 15 দিন ধরে ইনকাম নাই, গ্যাস পাই না, জমা বারামারাম কোন থেকে 4-5 ঘন্টা গ্যাসের সিরিয়াল দিচ্ছি, ইনকাম করতে পারতেছি না, যার কারণে আমার সংসারও ঠিকমতো আমি চালাইতে পারতেছি না, মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগতেছি। ইনকামই নাই, এখন আমি কিভাবে ফ্যামিলি চালাবো? ঢাকার শহর চলতে কত টাকা খরচা। সংকটের মধ্যে আবার সিএনজিতে 50% দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার। আর এই খবরে নানা হিসেব নিকেশ কষছেন গ্রাহকরা। বাংলাদেশে যেটা বাড়ে ওইটা আর কমানো হয় না, আর এটা বাড়াইলে তো আমাদের অনেক সমস্যা। যদি 21 টাকা বাড়ায় তাহলে এটা পসিবল না। এটা কেমনে সম্ভব? আমাদের জন্য ছোট হয়ে যাবে। এটা যদি বাড়ানো হয়, আপনি যেমন একজন যাত্রী সাপোজ আপনি কোনোদিন এই 5 টাকার ভাড়া 25 টাকাতে যাবেন না। দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা 4000 মিলিয়ন ঘনফুট, কিন্তু মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক সরবরাহ নেমে এসেছে 2000 মিলিয়ন ঘনফুটে, যার বিরূপ প্রভাব পড়ছে বাসাবাড়ি, শিল্প কারখানা সহ সার্বিক উৎপাদন খাতে। কবে নাগাদ কাটতে পারে গ্যাসের চলমান সংকট তা নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। আর কর্তৃপক্ষ যে আশ্বাস দিচ্ছে তাতেও ইঙ্গিত মিলছে সংকট থাকতে পারে আরও কয়েকদিন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছেন। ডারউইন টেস্টের দল নিয়ে বিসিবির নাটকীয় সিদ্ধান্ত, আচমকাই দলে ডাক পেলেন লিটন দাস। কাল যাবেন অস্ট্রেলিয়া, রিহ্যাবের বাকি অংশ হবে সেখানে। মিরপুর 10 মেট্রো স্টেশনে পাওয়া সন্দেহজনক ব্যাগটি পরীক্ষা নিরীক্ষার পর বিস্ফোরক কোনো কিছু পাওয়া যায়নি, বরং এটিকে পান সুপারির কৌটা সহ পরিত্যক্ত আবর্জনা ছিল বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ফার্মগেটে পাওয়া বস্তায় কোনো বোমা সদৃশ বস্তু পাওয়া যায়নি, বরং সেটিতে পরিত্যক্ত আবর্জনা বলেও জানায় পুলিশ। এ সময় জননিরাপত্তার জন্য হুমকি এমন কিছু পাওয়া গেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কোনো প্রকার গুজব বা অপপ্রচারে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানায় ডিএমপি। সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশ বম ডিসপোজাল ইউনিট তাদের অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে সন্দেহজনক বস্তুসমূহ পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হতে পারি যে কথিত বোমা সদৃশ বস্তুগুলো কোনো বিস্ফোরক ছিল না। এগুলি ছিল পান, সুপারি, কৌটা এবং অন্যান্য পরিত্যক্ত আবর্জনা। সন্দেহ হওয়ার কারণে এটা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পুলিশকে অবহিত করা হয়েছে। আমরা সেই অনুযায়ী অ্যাটেন্ড করেছি। ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জন। দুপুরে বিজয়নগর উপজেলায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে নীরব ও ইয়াসিনের মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এ সময় নীরবের লাঠির আঘাতে ইয়াসিন মিয়ার মাথা ফেটে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ইয়াসিনের বাবার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে নীরবের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে নিহত হন নীরবের বাবা হামদু মিয়া। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেলিং করার সময় ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু হয়েছে। দুপুরে মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় প্যারাসেলিং করতে যান সৌভিক রায়। এক পর্যায়ে রশি ছিঁড়ে সাগরের পানিতে ছিটকে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সৌভিকের বাড়ি খুলনায়।
চলতি মাস থেকে কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া আন্তনগর ট্রেন। মহানগর প্রভাতী ট্রেনটি যাবে কক্সবাজার পর্যন্ত। একই সঙ্গে লোকোমোটিভ সংকট কাটাতে নতুন ইঞ্জিন সংযোজন, আইকনিক রেল স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা এবং পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন সেবা। বর্তমানে চলাচল করছে 4 জোড়া আন্তনগর ট্রেন, যা বাড়িয়ে 5 জোড়া করার পরিকল্পনা রয়েছে সরকারের। শীঘ্রই চট্টগ্রামের মহানগর ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ ও এসি ট্রেনে রূপান্তর করা হবে। চলতি মাসেই আরও 1 জোড়া ট্রেন চালুর কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একটা সময় খুব রেলটেকের পরিমাণ বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই ব্যাপারে লোকোমোটিভের পরিমাণটা আমাদের কাছে স্বল্পতা রয়েছে। বাট আমরা আমাদের সক্ষমতার সীমাবদ্ধ সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারটুকু করতে চাচ্ছি, সাথে সাথে যে অভাবটুকু আছে সেটা পূরণ করার চেষ্টা করছি। সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন ভবন ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। যাত্রী সেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রমের খোঁজ খবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রতিমন্ত্রী বলেন, রেলপথ নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারেও কাজ করছে সরকার। 2000 কক্সবাজার রেলপথ নির্মাণে কাটা গাছের ক্ষতি পুষিয়ে নিতে সামাজিক বনায়নের মাধ্যমে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান উনি চাচ্ছেন যে এই রেলটেক করার সময় যে পরিমাণ পরিবেশ গাছ কেটে পরিবেশ বিপর্যয় ঘটেছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য নতুনভাবে এই অভাবটুকু পূরণ করার জন্য সামাজিক বনায়ন করা। কক্সবাজার রেল স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ এবং ঢাকা সিলেট রুটে ডুয়েল গেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আমরা ডুয়েল গেজ রেল বাস্তবায়ন করতে চাই এবং এই সরকারের মেয়াদি। কক্সবাজার থেকে রামু জংশন হয়ে চট্টগ্রামের 2000 পর্যন্ত রেলপথ পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী। এ সময় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল সহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নাটকীয়ভাবে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের দলে ডাক পেলেন লিটন দাস। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আগামীকাল দলের বাকি সদস্যদের সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কাফ মাসলে চোট পান লিটন দাস। এরপর অজিদের বিপক্ষে টি-20 এবং জিম্বাবুয়ে সিরিজে আর খেলতে পারেননি তিনি। সে সময় স্ক্যান রিপোর্ট নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় উন্নত চিকিৎসায় লিটনকে সিঙ্গাপুরে পাঠায় বিসিবি। ফিরে আসার পর রিহ্যাব করছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। তাই প্রাথমিক অবস্থায় ডারউইন টেস্টের দলে ছিলেন না লিটন। 12 আগস্ট ফিটনেস টেস্ট পাশ করা সাপেক্ষে ম্যাকাই টেস্টে নেওয়া হবে বলে জানানো হয়েছিল, কিন্তু রিহ্যাবে দ্রুত রিকভারি হতে থাকায় প্রথম টেস্টের দলেই অন্তর্ভুক্ত করা হলো লিটনকে। রিহ্যাবের বাকি অংশ চলবে অস্ট্রেলিয়াতে। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও ওগোরের বৈঠক, সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন 25টি প্রতিষ্ঠানের প্রতিনিধি। ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত বলছে জামায়াত। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ফের দেশে ঢোকানোর চেষ্টার অভিযোগ। এবং গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ, দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারের ঘোষণা প্রসিকিউশনের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। জাফর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।